আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। চারটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 8। আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা সেভাবে উত্তরগুলি লিখবে, ঠিক আছে? দেখো, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার 650 থেকে 700 বর্গমাইল জায়গা নিয়ে। কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? লুসাই পাহাড়ের বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। বেলা 9টা-10টার আগে সেখানে সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখা যায় না, তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। কারা সেই পাহাড়ে গিয়েছিল? লেখক প্রমোদারঞ্জন রায়, বুড়ো লোসাই ও শ্যামলাল সহ প্রায় 60 জন লোক সেই পাহাড়ে গিয়েছিল। রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল? রাতে পাকোয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হয়েছিল। ওই রাতে বুনো হাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল? নদীর এপারে তাঁবুর কাছে লেখকের হাতি দুটি বাঁধা ছিল। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখেছিল। খুব বড় ধুনি জ্বালানো হয়েছিল আর পাহারার বন্দোবস্ত করা হয়েছিল। অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসার জন্য নদীতে নামতেই লেখকদের হাতি চিৎকার করতে লাগলো, আর তক্ষুনি লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছালাম। আলোচ্য অংশে আমরা কারা? পাকোয়া নদীর বর্ণনা দাও। রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো? কিভাবে বুনো হাতি তাড়ানো হলো? আলোচ্য অংশে আমরা হলেন লেখক বুড়ো লোসাই এবং শ্যামলাল সহ লেখকের সঙ্গে যাওয়া প্রায় 60 জন লোক। রাতে পাকোয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো এবং বড় বড় ধনী আর পাহাড়দারের ব্যবস্থা করে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসার জন্য নদীতে নামতেই লেখকদের হাতি চিৎকার করতে লাগলো, আর ততক্ষণে লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই ভয় পেয়ে হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়। পরবর্তী প্রশ্ন, লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক। কার লেখা কোন নাটকের অংশ? প্রশ্নোত্তর অংশটি লীলা মজুমদারের লেখা আলো নাটকের অংশ। মৌচাক কারা বানায়? এতে কি কি থাকে? মৌচাক বানায় মৌমাছিরা, এতে মধু ও মোম থাকে। শম্ভু শিশি ভরে কি নিল ও কতগুলো হাড়ভাঙা পাতা তুলল? শম্ভু শিশি ভরে মধু নিল ও দুমুটো হাড়ভাঙা পাতা তুলল। চারিদিক থেকে কিসের গান গেয়ে উঠল? চারিদিক যেন ভয় দূর করা আলোর গান, সাহসের গান। পরবর্তী প্রশ্ন, যখন এতটুকুটি ছিলি বাপ মা তোর বিদেশে গেল, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? কোন রচনাকারকে কে কার সম্পর্কে কথাগুলি বলেছেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশটি আলো রচনা থেকে নেওয়া হয়েছে। রচনাকার হলেন লীলা মজুমদার। পিসি শম্ভু সম্পর্কে কথাগুলি বলেছেন। দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়ে যান, বোধহয় পায়ের হাড় ভেঙে যায়। তাকে সারাতে হাড়ভাঙা পাতা ও মধু আনতে রাতের অন্ধকারে শুশুনি পাহাড়ে যেতে হবে, কিন্তু শম্ভু রাজি না হওয়ায় পিসি তখন আলোচ্য উক্তিটি করে। পরবর্তী প্রশ্ন, গ, মুখ খুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভুকে সে কোথায় এবং কী জন্য গিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কে কেন তাকে তিরস্কার করেছিল? শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? উত্তর, শম্ভু হল লীলা মজুমদারের লেখা আলো গল্পের একটি অন্যতম চরিত্র, যার বয়স 12 বছর। সে শুশুনি পাহাড়ে হাড়ভাঙা গাছের পাতা ও পাহাড়ের গা থেকে পড়া লাল মধু আনতে গিয়েছিল, কারণ তার দাদুর পা ভেঙে গিয়েছিল। কুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা, বেড়াল, গাছ বন বিড়াল, মনসা ঝোপ ও বাদুড়েরা শম্ভুকে ভয় দেখিয়েছিল। দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়ে যান, বোধহয় পায়ের হাড় ভেঙে যায়। তাকে সারাতে হাড়ভাঙা পাতা ও মধু আনতে রাতের অন্ধকারে শুশুনি পাহাড়ে যেতে হবে, কিন্তু শম্ভু রাজি না হয় পিসি তাকে তিরস্কার করেছিল। পরে প্রশ্নের উত্তর, হ্যাঁ, শেষ পর্যন্ত ভয়কে জয় করে শম্ভু মধু আনতে পেরেছিল। পরবর্তী প্রশ্ন,
সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় কার কোন রচনার অংশ? উত্তর হচ্ছে উদ্ধৃতিটি তেতসুকো কুরওয়ানাগি লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার রচনার অংশ। সিঁড়ি মইটা কোথায় ছিল? সিঁড়ি মইটা দারোয়ানের ঘরে ছিল। ও কে? এখানে ও হচ্ছে তত্ত্বচান। কি কারণে ওটা টেনে নিয়ে এলো? ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর অসুখ থাকায় সে নিজে থেকে গাছে চড়তে পারছিল না, তাই তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে চড়াবার জন্য দারোয়ানের ঘর থেকে মইটা টেনে নিয়ে এলো। গল্পটিতে শিশু মনের কোন গুণাবলী ফুটে উঠেছে? গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে বাচ্চাদের মন খুবই সরল, আর তারা যদি মনে করে যে কোনো কাজ সম্পন্ন করবে তবে তা করেই ছাড়বে। এখানে শিশু মনের সরলতা, উদারতার ও সহমর্মিতার গুণাবলী। পরবর্তী প্রশ্ন, কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। উদ্ধৃতিটি কার লেখা কোন রচনার অংশ? কাজটি কি? কাজটি সহজ মনে হলো না কেন? কাজটা কিভাবে সম্ভব হলো? উত্তর, উদ্ধৃতিটি তেতসুকো কুরওয়ানাগির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার রচনার অংশ। কাজটি হলো তত্ত্বচানের গাছে ইয়াসুয়াকি চানকে চড়ানো। তত্ত্বচানের বন্ধু ইয়াসুয়াকি চান ছিল পোলিও রোগে আক্রান্ত। তার হাত পায়ের আঙুলগুলো ঠিকমতো কাজ করতো না। তত্ত্ব নিজেও ছিল ছোটোখাটো চেহারার। মইটা সে ঠিকমতো ধরে রাখতে পারছিল না। সে কারণে তত্ত্বচানের কাছে কাজটা সহজ মনে হলো না। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো কাজে লাগানোর জন্য, কিছু পায় কি না দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল। ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল। তত্ত্বচান নিচ থেকে এর একটা একটা করে পা এক ধাপ উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছলো। এভাবেই সম্ভব হলো। পরবর্তী প্রশ্ন, মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল অংশটি কার লেখা? উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি পুনলতা চক্রবর্তীর লেখা। কোন গদ্যের অংশ? এই অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। পুতুল ঘরে কি কি পুতুল ছিল? পুতুলের ঘরে অনেক ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল ছিল। একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল? 3টি বাক্যে লিখো। একবার পুতুল নিয়ে লেখিকা ও তার ভাই বোনেরা খেলছিলেন। ফুল, পাতা, রঙিন মোমবাতি দিয়ে পুতুলের বিয়েতে তারা বিয়েবাড়ি সাজিয়েছিলেন। সেই মোমবাতির আগুন থেকে পুতুল ঘরে আগুন লেগে গিয়েছিল। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? উত্তর, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আগুন নিয়ে খেলা বিপজ্জনক, আর ছোটদের কখনোই আগুনের কাছে যাওয়া উচিত নয়। পরবর্তী প্রশ্ন, ঘাস তো আমার মাও খায়, সে তোমার মতো এত বড় হয়নি। কোন রচনার অংশ? উত্তরটি হলো উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ। কার লেখা? নরহরি দাস গল্পের লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কে কাকে এই কথাটি বলেছিল? ছাগলছানা ষাঁড়কে এই কথাটি বলেছিল। কেন বা বলেছিল? ছাগলছানা ষাঁড়ের মতো এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু ষাঁড়ের শিং দেখে ছাগলছানা ভাবল সে একটি ছাগল। তাই ষাঁড় কি খায় জানতে চাইলে ষাঁড় যখন বলেছিল যে সে ঘাস খায়, তখন ছাগলছানাটি অবাক হয়ে উদ্ধৃত উক্তিটি বলেছিল, কারণ তার মাও তো ঘাস খায়, কিন্তু সে এত বড় নয়। বক্তা কি উত্তর পেল? ছাগলছানা উত্তর পেল, ষাঁড়টি ছাগলছানার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায়। তারপর কি সিদ্ধান্ত হলো? তারপর সিদ্ধান্ত হলো ষাঁড় ছাগলছানাকে সেই ঘাস খেতে বনের মধ্যে নিয়ে যায়। পরবর্তী প্রশ্ন, সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ? উদ্ধৃত কথাগুলি নরহরি দাস গল্পের অংশ। লেখক কে? লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। নরহরি দাস আসলে কে? নরহরি দাস আসলে একটি বুদ্ধিমান ছাগলছানা। সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? সে শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল। শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? বাঘ ও শিয়ালকে আসতে দেখে ছাগলছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলল, 10টি বাঘ আনতে বলেছিলাম, আর শিয়াল কিনা লেজে দড়ি বেঁধে একটি বাঘ নিয়ে এলো। এই কথা শুনে বাঘ ভাবল শিয়াল তাকে মিথ্যা বলে নিয়ে এসেছে, তাই বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। পরবর্তী প্রশ্ন, গদ্যের ভেতর কেউ কোন রচনার অংশ? উত্তর, উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ। গল্পটি কার লেখা? গল্পটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা।
এই প্রশ্ন কে করেছিল? উদ্ধৃত প্রশ্নটি শিয়াল করেছিল। সে কি ভেবে প্রশ্ন করেছিল? শিয়াল তার গর্তের ভেতরে কোনো রাক্ষস টাক্ষস আছে ভেবে প্রশ্ন করেছিল। কে উত্তর দিল? গর্তের ভেতর থেকে ছাগলছানা উত্তর দিল। কি উত্তর দিল? ছাগলছানা ভয় না পেয়ে কিছু সাহস সঞ্চয় করে উত্তর দিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। পরবর্তী প্রশ্ন, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? কে কাকে এ কথা বলেছে? এর পরের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃতিটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা নরহরি দাস গল্প থেকে নেওয়া হয়েছে। ছাগলছানা শিয়ালকে কথাটি বলেছে। আলোচ্য কথাটি শুনে শিয়াল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে বাঘকে সব কথা বলল। বাঘ শিয়ালকে সেখানে নিয়ে যেতে বললে শিয়াল এই শর্তে রাজি হয় যদি বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যায়। গর্তের কাছে আসতে দেখে ছাগলছানা শিয়ালকে উদ্দেশ্য করে বাঘকে শুনে শুনে বলল যে সে শিয়ালকে 10টা বাঘ আনার জন্য কড়ি অর্থাৎ টাকা দিয়েছে, আর শিয়াল একটা বাঘ লেজে বেঁধে নিয়ে এসেছে। এই শুনে বাঘ ভাবল শিয়াল তাকে মিথ্যে বলে নরহরি দাসকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। বাঘ ভয় পেয়ে লাফ দিয়ে দৌড়াতে লাগলো। বাঘের লেজে বাঁধা শিয়ালের অবস্থা আছাড় খেয়ে নাজেহাল হয়ে গেল। পরদিন সকাল হলে ছাগলছানা বাড়ি ফিরে। পরবর্তী প্রশ্ন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি নামক গদ্যের অংশ। এর লেখক কে? এই লেখক হলেন পূর্ণলতা চক্রবর্তী। কে কাকে এই কথা বলেছিল? লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর মা লেখিকাকে এই কথাটি বলেছিল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছিল? একদিন লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলছিলেন। লেখিকা চোর সেজেছিলেন এবং দাদা পুলিশ হয়েছিল। লেখিকার সাবমুখো বালার একটি মুখ ফাঁক করে সেটিকে হাত করা বানিয়ে লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন। লেখিকা হঠাৎ এক ঝটকায় হাত ছাড়িয়ে নেওয়ার সময় তার নতুন সাবমুখো বালাটি ভেঙে 3 টুকরো হয়ে যায়। ভাঙা বালাটি লেখিকা তার মায়ের কাছে নিয়ে গেলে তিনি এই কথাটি বলে। পরবর্তী প্রশ্ন, জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। কার লেখা কোন গদ্যের অংশ? জ্যাঠামশাই হেসে উঠলেন কেন? বক্তা হাঁপ ছেড়ে বাঁচল কেন? উত্তর, পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। জ্যাঠামশাই ছিলেন গুরুগম্ভীর মানুষ। সিঁড়ি দিয়ে ওঠার সময় থপ করে পায়ের কাছে কিছু পড়লে তিনি চমকে গিয়েছিলেন। আলোটা সামনে ধরতেই দেখা গেল একতাল থলথলে কালো মতো কি জিনিস। চাকরকে জিজ্ঞাসা করে জানলেন ছেলেদের খেলার উপকরণ এটি। তখন কি ভেবে হঠাৎ উপরের দিকে তাকিয়ে ছাদের সিঁড়ি দেখেই জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন। জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। মাটির তাল সিঁড়িতে এসে পড়তে সবাই ভেবেছিল বকুনি খাবে, কিন্তু ছাদের সিঁড়ি দেখে জ্যাঠামশাই হেসে ওঠেন। জ্যাঠামশাইয়ের হাসি দেখে বক্তা হাঁপ ছেড়ে বাঁচল। পরবর্তী প্রশ্ন, এমনি করে লোসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় উদ্ধৃতিটি কোন গদ্যের অংশ? উত্তর, উদ্ধৃত অংশটি বনের খবর গদ্যের অংশ। লেখক কে? লেখক হলেন প্রমোদার রঞ্জন রায়। লেখকের সঙ্গী ছিল কে কে? লেখকের সঙ্গী ছিল বুড়ো লোসাই এবং শ্যামলাল সহ লেখকের সঙ্গে যাওয়া প্রায় 60 জন লোক। ওদের সঙ্গে কয়টি হাতি ছিল? ওদের সঙ্গে 2টি হাতি ছিল। গল্পে যে নদীর উল্লেখ আছে সেই নদীর নাম কি? গল্পে যে নদীর উল্লেখ আছে সেই নদীর নাম পাকুয়া। সেই রাতে কিভাবে বুনো হাতি তাড়ানো হলো? অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসার জন্য নদীতে নামতেই লেখকদের হাতি চিৎকার করতে লাগলো, আর তখনই লেখকের লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই ভয় পেয়ে হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এভাবে সারা রাত ধরে বুনো হাতি। ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও, তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে।